আমরা সবাই যাচ্ছি না, আমরা কথা বলাতে যাচ্ছি না, আমরা আজকে দরিদ্র মানুষের কথা শুনবো। আমার বেশ কয়েকজন এই বহারে আব্দুল কাদিমুল্লাহ সিটি কলেজের বেশ কয়েকজন নতুন শিক্ষক যোগদান করেছেন। তারা হয়তো আপনাকে এইভাবে কখনো দেখে নাই এবং আপনার কথা শুনে নেয়, তার কাছে থেকে ওরা খুব এক্সাইটেড আপনি আসছেন। সুতরাং আবার একটা হাততালি দিয়ে আমরা ওরা প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে সম্মান দেওয়ার জন্য। এই কলেজটির সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে, কারণ এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাকে তার ভাই মনে করেন এবং আমিও তাকে আমার ভাই মনে করি। এর পাশাপাশি আরেকজন মানুষ বশির রহমান, যিনি এই কলেজটি পরিচালনা করেন, দীর্ঘদিন ধরে তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। পছন্দের মানুষ হলে তিনি যে শিক্ষকতা করেন বা একটা কলেজকে মাত্র কয়েক বছরের চেষ্টায় বাংলাদেশের শ্রেষ্ঠতম কলেজে উন্নীত করেছেন, শুধুমাত্র এই কারণে নয়। তিনি একজন লেখক, কবিতা লেখেন, কবিতা আবৃত্তি করেন, কথা সাহিত্যের কাজ করেন, অনেকগুলো বই লিখেছেন। লেখক, শিল্পী এই শ্রেণীর মানুষরাই এই জাতিকে আসলে এগিয়ে নেয়। যারা চিন্তাশীল মানুষ তারা জাতিকে পথ দেখায়, তারা জাতিকে দিক নির্দেশনা দেয়। তিনি একজন সেই পর্যায়ের মানুষ। তিনিও আমার দীর্ঘদিনের শহীদ এবং আমার খুব প্রিয় একজন মানুষ। তো দুজন মানুষ একটি প্রতিষ্ঠানে আমার এত প্রিয়, সুতরাং তার সঙ্গে তো সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক থাকবে। আপনারা যারা এই কলেজটিতে শিক্ষকতা করছেন তাদের প্রত্যেকের প্রতি আমার এক ধরনের কি বলবো, আমার এক ধরনের ভালো লাগা আছে, এক ধরনের কৃতজ্ঞতা বোধ আছে। এই জন্য যে আপনারা অপরিসীম চেষ্টা আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে করছেন, তাদেরকে প্রকৃত শিক্ষিত করার চেষ্টা করছেন, তাদেরকে মানুষ করার চেষ্টা করছেন, তাদেরকে আলোকিত মানুষ করার চেষ্টা করছেন। দেখুন, এই কথাটা আমরা প্রত্যেকেই জানি যে একটি হাতি যখন সন্তান বাচ্চা প্রসব করে সেটা হাতির বাচ্চা হয়ে জন্মায়, একটি বাঘের বাচ্চা বাঘের বাচ্চা হয়ে জন্মায়, বাঘ হয়ে জন্মায়, একটি কুমিরের বাচ্চা কুমির ছানা কুমির হয়ে জন্মায়। কিন্তু আমরা যখন আমাদের শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করি, মুরব্বীজনদের সালাম করি, তখন তারা আমাদের মাথায় হাত রেখে বলেন মানুষ হও। কেন বলেন? এই জন্য যে একমাত্র মানুষকে মানুষ হতে, শুধুমাত্র জন্মালেই মানুষ মানুষ হয়। আমরা আমাদের চারপাশে বহু অমানুষ দেখি। আমাদের যদি আমি ৭১ সালের কথা বলি, এক শ্রেণীর অমানুষ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা চায়নি বাংলাদেশটা স্বাধীন। এই অমানুষরা নানা স্তরে আমাদের দেশটাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদের সমাজকে কলুষিত করার চেষ্টা করেছে, আমাদের জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে। এরকম মানুষ অনেক আছে। আমি অনেকদিন আগে বিজেপিতে একটি নাটক লিখেছিলাম। নাটকটার নাম ছিল যত দূরে যায়। শমী কায়সার এবং তৌকিরের প্রথম নাটক। সেই নাটকে একজন পঙ্গু মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর, আমাদের এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তো তিনি, তার চরিত্রটা ছিল এরকম যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে আসছে, তিনি একজন যোদ্ধা। যখন তিনি তার যোদ্ধাদের সহযোদ্ধাদের নিয়ে গ্রামে ফিরছেন, তখন আড়াল থেকে একজন রাজাকার তার পায়ে গুলি করেছেন, তাকে হত্যা করবার জন্য গুলি করেছেন। সৌভাগ্যক্রমে তার গুলিটা লেগেছে পায়ে, তার একটা পা নষ্ট হয়ে গেছে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি সেই রাজাকারটিকে খুঁজছেন এই জন্য যে তিনি জানেন বেঁচে আছেন। এই যে রাজাকারদের খোঁজে এই নাটকটা আমি লিখেছিলাম ৮৭ সালে, যখন বাংলাদেশ অন্যরকম একটি রাজনীতির মধ্য দিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশে অনেক কথা পরিষ্কার করে বলা যায় না। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পর থেকে আমাদের ৭৫-এর পর থেকে, বিশেষ করে ৭৫-এর পর বঙ্গবন্ধু পরিবারটিকে হত্যার পর থেকে
আমাদের দেশের রাজনীতি এমন একটি ধারায় যাচ্ছিল যারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটাই আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবং আমাদের পাঠ্য বইগুলোতে আমাদের সর্বত্র এমন সব মিথ্যে ইতিহাস জুড়ে দেওয়া হচ্ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে, আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, যেগুলো আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করেছে, যে কারণে আমাদের একটি প্রজন্ম প্রায় ভুল ইতিহাস জেনে তৈরি হচ্ছিল। যাই হোক, এগুলো যারা করেছিলেন তাদের বিরুদ্ধে আমার এই নাটকটা ছিল প্রথম এক ধরনের প্রতিবাদ। খুব সূক্ষ্মভাবে আমি একজন মুক্তিযোদ্ধাকে দিয়ে রাজাকারদের খুঁজিয়েছিলাম যে এই মুক্তিযোদ্ধাটি রাজাকারকে খুঁজছে। আপনারা জানেন যে শিল্প সাহিত্যের মধ্যে আসলে প্রতীকের ব্যবহার করে একটা ব্যাপার আছে। সেই প্রতীকটা আসলে কি? আমি কিন্তু কখনোই বলবো না যে আকাশে চাঁদ উঠেছে, আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে, সারা পৃথিবী জ্যোৎস্নায় ভরে আছে, ঝকঝক করছে। আমি হয়তো বলবো শিউলি ফুলের মতো জ্যোৎস্না ফুটেছে। তাতে কিন্তু একজন মানুষ বুঝে যাবে, একজন যিনি চিন্তাশীল মানুষ তিনি কিন্তু বুঝে যাবেন যে আসলে দেখো কি বলতে চাচ্ছে। সুতরাং আমরা সাহিত্যিকেরা ইঙ্গিতের মধ্য দিয়ে অনেক কথা, আমি যে কথাটা বলবার জন্য এতক্ষণ এই কথাগুলো বললাম সেটি হচ্ছে যে এই যে মানুষ হওয়ার ব্যাপারটি, সেই মানুষই তো মানুষ যে দেশকে ভালোবাসে, সেই মানুষই তো মানুষ যে তার সমাজকে ভালোবাসে, যে তার নিজেকে ভালোবাসে, যে তার পরিবেশকে ভালোবাসে। একজন মহামনীষীর কথা আমি পড়েছিলাম, তিনি লিখেছিলেন যে তুমি তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, তোমার দেশ এবং এই পৃথিবীর ভালো এবং মন্দের জন্য দায়ী। তার মানে আপনি মানুষ, বাংলাদেশের নরসিংদী অঞ্চলের একটি কলেজে আপনি অধ্যাপনা করছেন, পড়াচ্ছেন ছাত্রদের, কিন্তু আপনি তো এই দেশের একজন মানুষ, আপনি তো এই পৃথিবীর একজন মানুষ। এই পৃথিবীর প্রতি, এই দেশের প্রতি, এই সমাজের প্রতি, নিজের প্রতি এবং পরিবারের প্রতি, মানুষের প্রতি আপনি দায়বদ্ধ। এই দায়বদ্ধতার ব্যাপারটি যাদের থাকে তারা কখনো দুর্নীতি করতে পারে না, তারা কখনো মিথ্যাচার করতে পারে না, তারা কখনো দেশের শত্রু হয়ে দাঁড়াতে পারে না। তারা সেটাই করবে যে যাতে তার উন্নতি হবে, তার পরিবারের হবে, তার সমাজের হবে, তার দেশের হবে এবং প্রকৃত অর্থে এই পৃথিবীর হবে। রবীন্দ্রনাথ কি শুধুমাত্র আমাদের? রবীন্দ্রনাথ এই পৃথিবী। বঙ্গবন্ধু কি শুধু আমাদের? না, বঙ্গবন্ধু পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের একজন। তা আপনারা জানেন তার ভাষণটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর জায়গায় আসন গিয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের জীবনে আর কিছু হতে পারে। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, এই বাক্যটা বহুদিন ধরে প্রচলিত। এই উপমহাদেশের শিক্ষকদের ক্ষেত্রে বলা হয় যে শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আমি আসলে বলতে চাই শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার শিল্পী। কারিগর হচ্ছেন সে যিনি একটি মূর্তি তৈরি করবেন, কিন্তু শিল্পী হচ্ছেন তিনি যিনি ওই মূর্তির মধ্যে প্রাণের সঞ্চার করবেন। সুতরাং আপনারা হচ্ছেন মানুষ গড়ার শিল্পী। আপনাদের হাত দিয়ে আমাদের ছেলে মেয়েরা তৈরি হোক, তারা বাংলাদেশটিকে সঠিকভাবে ভালোবাসুক, তারা বাংলাদেশটিকে আলোকিত করুক, আমাদের দেশটিকে সারা পৃথিবীর কাছে বড় করে তুলুক, এবং তারা আমরা যেন গৌরব করে বলতে পারি যে আমাদের ছেলে মেয়েরা পৃথিবীর বুকে বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের কিন্তু গৌরব করার অনেক অনেক ঘটনা গত অনেকগুলো বছর ধরে ঘটছে, আমরা সেগুলো খোঁজ খবর অনেকে রাখি। আপনাদের শুনতে খুব ভালো লাগবে, আমাদের বাংলাদেশের একটি ছেলে, তিনি হচ্ছেন মোস্তফা মনোয়ার বলে একজন শিল্পী আছেন, তার নাতি, ছেলেটির নাম সালমান, সে দুবার অস্কার প্রাইজ পেয়েছে। অস্কার প্রাইজ বাঙালিদের জন্য সত্যজিৎ রায় পেয়েছিলেন, এবং একটি বাচ্চা ছেলে যার বয়স 27 বছর, সে দুবার অস্কার প্রাইজ পেয়েছে অ্যানিমেটেড ফিল্মের জন্য। আপনারা ভাবুন তো এর চেয়ে বড় বড় বাঙালিরা কি হতে পারে। আমাদের একটি মেয়ে পৃথিবীর সবগুলো চূড়া অতিক্রম করেছে, এভারেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা চূড়া সে জয় করেছে। বিভিন্ন ভাবে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা অনেক বড় বড় জায়গায় যাচ্ছে। তার মানেটা কি? আমরা আমাদের বাঙালি ছেলেমেয়েরা কিন্তু প্রতিভা নিয়ে জন্মায়। কারণ আমরা অনেকদিন ধরে শুনি, আমাদের জন্মের পর থেকে আমরা শুনি যে বাঙালি স্বভাবতই কবি, কবি হয়ে জন্মায়। কবি কারা হয়? কবি হয় সেই মানুষটি যার মধ্যে অনুভূতি আছে, যার মধ্যে পৃথিবীকে দেখার একটা চোখ আছে, যার মধ্যে মানুষকে বিচার করার একটা চোখ আছে, তারাই তো কবি হয়ে জন্মায়। সুতরাং বাঙালি তো জন্মসূত্রে প্রতিভা নিয়ে জন্মেছে, কিন্তু তাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্বটা
আপনাদের। এখন এই যে আপনারা যারা মানুষগুলো তৈরি করছেন, মানুষদের, আমাদের ছাত্রছাত্রীদেরকে আলোর দিশা, আলোর পথ দেখাচ্ছেন, কোথাও কোথাও গিয়ে আমি কিন্তু খুব হতাশ হই। যেমন আমি যে অঞ্চলে জন্মেছি, আমার বিক্ষোভপুর, সে অঞ্চলের একটি কলেজ থেকে কলেজের প্রিন্সিপালের দায়িত্বে একজন ভদ্র মহিলা, তিনি দাবি করেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করেছেন। তো তিনি আমাকে একটা চিঠি লিখেছেন যে আমি যেন তাদের কলেজটার পাশে দাঁড়াই, তাদের কলেজটিকে একটু ভালো অবস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দুঃখজনকভাবে তিনি আমাকে যে চিঠিটা লিখলেন বশির ভাই, বাংলা ভাষায় আধা পৃষ্ঠার চিঠিতে 10টি বানান ভুল। এই কথাটা আমি বললাম এই জন্য, আপনারা হয়তো এখানে আপনাদেরকে বাছাই বাছাই করে নেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের কম শিক্ষিত শিক্ষকরা পড়াশোনা করাচ্ছে, এবং যেটা করছেন আমি এমনও জানি টাকা দিয়ে একজন একটা সরকারি স্কুলে চাকরি দিয়ে নিয়েছেন, এবং দুর্নীতির তো আমাদের সীমা পরিসীমা নেই, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই সব কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব নাজুক একটা অবস্থার মধ্যে পড়েছে, এবং এগুলো আমার চেয়েও আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের কাছে শুধু আমার অনুরোধ, এই যে ছেলে মেয়েগুলোকে আপনারা তৈরি করছেন এবং আপনারা যেভাবে তৈরি হয়েছেন, আমাদের যে ছেলে মেয়েগুলোকে আপনারা তৈরি করবেন, এদের মধ্যে থেকে অনেকে শিক্ষা প্রফেশন এই জগৎটিতে যাবে, শিক্ষক হওয়ার চেষ্টা করবে। সুতরাং তারা যেন প্রকৃত শিক্ষিত হয়েই পড়ে। আপনাদের কাছে শুধু আমার এটাই অনুরোধ যে আমাদের সন্তানদেরকে আপনারা প্রকৃত শিক্ষিত করবেন এবং তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করবেন। আপনাদের অনেক প্রথম কথাটা হচ্ছে যে তিনি বলেছেন যে এটা এই দেশ বরেণ্য উপমহাদেশের প্রখ্যাত এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক নাটককার যে ইমদাদুল হক মিলন ভাইয়ের কলেজ, এই কলেজ তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে কলেজ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সেই জন্য আপনার কাছে অশেষ এবং অত্যন্ত কৃতজ্ঞতা। দ্বিতীয়ত হচ্ছে যে গায়ে গতরে বড় মিলে হবে না, এরা যারা আছে তাদেরকে গায়ে গতরে বাড়ানোর মানে নেই, অর্থ নেই। এটা আমরা মনে রাখছি যে মানুষ হিসাবে গড়ে তোলা। আর শিক্ষক হিসাবে আমার তো প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত অনেক শিক্ষক ছিলেন, কিন্তু সকলের কথা আমার মনে নেই, কয়েকজনের কথা মনে আছে। যাদের কথা মনে আছে এই কৃতিত্ব কিন্তু আমার না, এই কৃতিত্ব হচ্ছে যাদের কথা মনে আছে তাদের। ওই সমস্ত আমি আশা করবো যে আমার এই সম্মানিত স্যার ম্যাডামদের আজকে এই আমাদের এই বরেণ্য মানুষকে সামনে রেখে আমরা একটা অঙ্গীকার করেছি আমাদের কথাও যাতে শিক্ষার্থীরা সারা জীবন ধরে আজন্ম কাল যেন মনে রাখে, এবং আমরা যেন তাদের মনোজগতে চিরন্তনতার প্রতীক হতে পারি, এই প্রত্যাশা রেখে ওনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমি রবীন্দ্রনাথের 2 লাইন উল্লেখ করতে চাচ্ছি, কণিকার কবিতার দয়াবরী কেন তুমি মুখে নেই কথা, অশ্রু ভরা কি বলে আমি কৃতজ্ঞতা। আপনার কাছে আমাদের অশেষ এবং অসংখ্য কৃতজ্ঞতা।